নমস্কার, সকলকে স্বাগত। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস, সেল বায়োলজি অন্তর্গত দুটি গুরুত্বপূর্ণ ঘটনা। অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় অতিরিক্ত কোষসমূহ মারা যায়, যাকে প্রোগ্রামড সেল ডেথ বলা হয়। দেহের অতিরিক্ত কোষ তিন প্রক্রিয়ায় মারা যায়: অ্যাপোপ্টোটিক বা প্রোগ্রামড, অটোফেজিক বা লাইসোজোম বিয়োজনজনিত কারণে, এবং কোষের কোনো ইনজিউরি হলে বা ক্ষতি হলে নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস কথাটা একটি গ্রিক কথা, যার অর্থ হলো অটাম লিফ ফল, অর্থাৎ পাতা ঝরে যাওয়া। একই রকমভাবে আমাদের দেহে বা জীবদেহের অতিরিক্ত কোষগুলি দেহ থেকে বিনষ্ট হয়, জিন নিয়ন্ত্রিত পদ্ধতিতে মেরে ফেলা হয়, এবং এইভাবে কোষের হোমোজেনিটি এবং স্থিতিশীলতা বজায় থাকে। কের এবং সহকারী 1972 সালে প্রথম এই কথাটি ব্যবহার করেন। অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় সাধারণ যে ঘটনাটা ঘটে তা হলো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম ঘনীভবন হয়। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মেমব্রেন বা কোষ পর্দার উপর হতে ব্লেব তৈরি হয় এবং ডিএনএ খণ্ডীকরণ হয়। 200 বেস পেয়ারের ছোট ছোট টুকরো তৈরি হয়। এই খণ্ডীভবন হওয়া ডিএনএ যুক্ত কোষটি আর বেঁচে থাকে না, সেগুলি অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় মারা পড়ে। এই প্রক্রিয়া চালানোর জন্য ক্যাসপেস বলে এক ধরনের প্রোটিনের ভূমিকা জানা গেছে। এগুলি আসলে সিস্টিন ডিপেন্ডেন্ট অ্যাসপার্টেট প্রোটিয়েজ, সি ফর সিস্টিন অ্যান্ড এএসপি ফর অ্যাসপার্টেট। এগুলি অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ার আগে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যাকে প্রোক্যাসপেস বলে, এবং অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ার সূচনায় এগুলি সক্রিয় হয় এবং ক্যাসপেস তৈরি করে। এখনও পর্যন্ত 14 রকম ক্যাসপেস জানা গেছে, যাদের দুই শ্রেণীতে ভাগ করা হয়: ইনিশিয়েটর এবং ইফেক্টর। ইনিশিয়েটর হলো যারা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ার সূচনা ঘটায়। 2, 8, 9, 10 এবং 12 এই ক্যাসপেসগুলিকে ইনিশিয়েটর বলা হয়, এবং ক্যাসপেস 3, 6 ও 7 এগুলিকে ইফেক্টর ক্যাসপেস বলা হয়। এই দুই ধরনের ক্যাসপেসের সম্মিলিত ক্রিয়ায় টার্গেট সেলগুলি মারা পড়ে। অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া দুইটি প্রক্রিয়ায় সম্পন্ন হয়: এক্সট্রিনসিক প্রক্রিয়া এবং ইন্ট্রিনসিক প্রক্রিয়া। এক্সট্রিনসিক প্রক্রিয়া কোষের কোষ পর্দায় বর্তমান রিসেপ্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং ইন্ট্রিনসিক প্রক্রিয়া মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রিত পদ্ধতি। উভয় ক্ষেত্রেই টার্গেট কোষের মৃত্যু ঘটে। এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক প্রক্রিয়ার মধ্যে ঘটনা এক্সট্রিনসিকের ক্ষেত্রে বেশি ঘটে। এক্সট্রিনসিক পদ্ধতিতে বহিস্থ বিভিন্ন প্রভাবকের উপস্থিতিতে লাইগ্যান্ড মলিকুল বা ইফেক্টর মলিকুল মেমব্রেনে উপস্থিত রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়। এই রিসেপ্টরগুলো যেহেতু কোষের মৃত্যু ঘটায়, তাই এদের ডেথ রিসেপ্টর বলে। CD5, TNF-R1 এগুলি ডেথ রিসেপ্টর। এছাড়াও আরও কিছু ডেথ রিসেপ্টর জানা গেছে।
এই রিসেপ্টরগুলিতে আবশ্যিক হিসাবে একটি ডেথ ডোমেন বা ডিডি থাকে। রিসেপ্টরের সঙ্গে বহিস্থ প্রভাবক যুক্ত হলে এই ডেথ ডোমেনগুলির সঙ্গে বিভিন্ন পদার্থ যুক্ত হয়, ফলে কোষটি অ্যাপোপ্টোসিসের উপযুক্ত হয়। কোষের অভ্যন্তরে বর্তমান কিছু অ্যাডাপ্টার মলিকুল যেগুলো এই রিসেপ্টরের ডেথ ডোমেনের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হলে তার সঙ্গে ক্যাসপেস যুক্ত হয়। ক্যাসপেস, অ্যাডাপ্টার, রিসেপ্টর এবং লাইগ্যান্ড এই চারটি মিলিতভাবে ডেথ ইনডিউসিং সিগন্যালিং কমপ্লেক্স বা ডিআইএসসি তৈরি করে। ডিআইএসসি তৈরি হলে সেই কোষটির অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় মৃত্যু ত্বরান্বিত হয় এবং যত দ্রুত সম্ভব কোষটির অ্যাপোপ্টোসিস ঘটাতে অংশগ্রহণ করে। ইন্ট্রিনসিক পদ্ধতিতে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা প্রমাণিত হয়েছে। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরস্থ পর্দার বা ইন্টারনাল মেমব্রেনের পারমিয়াবিলিটি বা ভেদ্যতা হঠাৎ বৃদ্ধি পায়, সাইটোক্রোম সি বের হয়ে আসে, যেগুলি স্বাভাবিক কোষে বের হয় না। ইহা এপিএএফ অর্থাৎ অ্যাপোপ্টোসিস অ্যাক্টিভেটিং ফ্যাক্টরের সঙ্গে যুক্ত হয়, যা পুনরায় সিএআরডি এর সঙ্গে যুক্ত হয়। সিএআরডি ক্যাসপেস রিক্রুটিন ডোমেন বলা হয়। সিআরডি ক্যাসপেস 9কে শনাক্ত করে, যা আবার ক্যাসপেস 3কে সক্রিয় করে। ক্যাসপেস 3 সক্রিয় হলে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া সূচনা ঘটে, অর্থাৎ ইন্ট্রিনসিক পাথওয়ে সূচনা মাইটোকন্ড্রিয়া থেকে হয়। অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় P53 নামে প্রোটিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যা P53 জিন থেকে খরিত হয়। এটি একটি টিউমার সাপ্রেসর প্রোটিন, যা অবাঞ্ছিত কোষ বিভাজন প্রতিরোধ করে, বিশেষ করে ডিফেক্টেড ডিএনএ বা ত্রুটিপূর্ণ ডিএনএ যুক্ত কোষগুলিকে কোষ বিভাজনের প্রক্রিয়া থেকে বিরত রাখে। ইহা ডিএনএ মেরামতের সুযোগ দেয়, না হলে অ্যাপোপ্টোসিস হয়, কোষ মারা যায়। P53 প্রায় 200 থেকে 300 জিনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, যার মধ্যে এই প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ হল BCL2। সক্রিয় BCL2 সাধারণত মাইটোকন্ড্রিয়ার ভিতর হতে সাইটোক্রোম সি বেরিয়ে আসতে দেয় না। তাই BCL2 যদি ইনঅ্যাক্টিভেটেড হয়, যেটা P53 নিষ্ক্রিয়করণ ঘটায়, তাহলে সাইটোক্রোম সি বেরিয়ে আসে এবং ইন্ট্রিনসিক পদ্ধতিতে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া উদ্দীপিত হয়, ফলে কোষ মারা যায়। এরপর নেক্রোসিস। অস্বাভাবিক কোনো কোষ বা ক্ষতিগ্রস্ত কোনো কোষ এই প্রক্রিয়ায় বিনষ্ট হয়, এর ফলে দৈহিক সুস্থতা বজায় থাকে। নেক্রোসিস প্রক্রিয়ায় সাধারণত কোনো কোষ যদি ইরিভার্সিবল ড্যামেজে মুখোমুখি হয়, অর্থাৎ আর মেরামতের সুযোগ থাকে না, তাহলে কোষটিকে মেরে ফেলা হয়। সাধারণত কোনো কোষের সংস্পর্শে রক্তবাহ যদি বিনষ্ট হয় বা অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়, তাহলে এই প্রক্রিয়া উদ্দীপিত হয়। এটা একটি অস্বাভাবিক প্রক্রিয়া যা ইনফ্লামেশন ঘটায়। এতে ডিএনএ ড্যামেজ র্যান্ডম হয়, অর্থাৎ নিয়ন্ত্রিত নয়। সাধারণত নেক্রোসিসের সময় যে ঘটনাগুলো ঘটতে দেখা যায় তা হচ্ছে বায়োজেনেটিক ফেলিওর, অর্থাৎ বিপাক ক্রিয়া ব্যাহত হয়ে যাওয়া, কোষ পর্দা দ্রুত ভেঙে পড়া, মাইটোকন্ড্রিয়ায় কিছু ROS অর্থাৎ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যেমন পারক্সাইড, সুপারঅক্সাইড অ্যানায়ন্স ইত্যাদি তৈরি হয়। এছাড়াও ক্যালসিয়াম বাইরে থেকে কোষের ভিতরে ঢুকতে থাকে নিজস্ব চ্যানেলের মাধ্যমে। এটিপি প্রোডাকশনের জন্য যেসব কোফ্যাক্টরগুলো লাগে
সেগুলো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এবং এছাড়াও ভাস্কুলার অক্লুসিভ ইনজুরি অর্থাৎ রক্তবাহ জনিত বা রক্ত প্রবাহজনিত কোনো ডিফেক্ট হলে এই ঘটনা ঘটে। এখন আমরা দেখব অ্যাপোপ্টোসিসের সঙ্গে নেক্রোসিসের মূল পার্থক্যগুলো কী। অ্যাপোপ্টোসিস একটি নর্মাল ঘটনা, কিন্তু নেক্রোসিস এটা একটা অ্যাবনর্ম্যাল ইভেন্ট। ব্লেব তৈরি হওয়া কোষপর্দা এবং নিউক্লিয় পর্দায় অ্যাপোপ্টোসিসে আবশ্যক, কিন্তু নেক্রোসিসের ক্ষেত্রে কোষপর্দা বা নিউক্লিয় পর্দা রাপচারিং হয় অর্থাৎ বিদারণ হয়, কোষটা নষ্ট হয়ে যায়। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে অ্যাপোপ্টোসিসে ডিএনএ ব্রেকডাউন স্বাভাবিক নিয়মে হয়, নিয়ন্ত্রিতভাবে হয়, কিন্তু নেক্রোসিসে সেটা র্যান্ডম। অ্যাপোপ্টোসিস প্রোগ্রামড, কিন্তু নেক্রোসিস প্রোগ্রাম নয়। ইনফ্লামেশন অ্যাপোপ্টোসিসে হবে না, কিন্তু নেক্রোসিসের একটি আবশ্যিক লক্ষণ ইনফ্লামেশন বা প্রদাহ। অ্যাকচুয়ালি ইনফ্লামেশন এর ঘটনা দেখেই নেক্রোসিস শনাক্ত করা হয়। এক্ষেত্রে আমরা দুটি বিষয় খুব গুরুত্ব দিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পাইরপ্টোসিস। পাইরপ্টোসিস হচ্ছে প্রো ইনফ্লামেটরি প্রোগ্রাম সেল ডেথ, অর্থাৎ অ্যাপোপ্টোসিসের আগে ইনফ্লামেশন হওয়া, এবং নেক্রোপ্টোসিস অর্থাৎ প্রোগ্রাম নেক্রোসিস। থ্যাংক ইউ very much for listening my class.